ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি একাডেমি। আজ তোমাদের নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে বলবো। সাধারণত নদীর তিনটি গতি দেখা যায়: উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। উচ্চগতি সাধারণত পার্বত্য প্রবাহে দেখা যায়। এই পার্বত্য প্রবাহে উচ্চ গতিতে ক্ষয়ের ফলে নদীর বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়ে থাকে। তার মধ্যে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে উচ্চ গতিতে গঠিত ভূমিরূপগুলি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়ের পরে গঠিত ভূমিরূপগুলো কি কি? প্রথমত আই আকৃতির উপত্যকা। আই আকৃতির উপত্যকা উপত্যকা আই আকৃতির উপত্যকা। আই আকৃতির উপত্যকাটা কিভাবে আঁকবো? সহজভাবে, খুব, দেখতে থাকো। আই আকৃতির উপত্যকা। সাধারণত নদীর পার্বত্য প্রবাহে নদীর চলার পথে জলপ্রবাহের দ্বারা নদীর নিম্নক্ষয় বেশি পরিমাণে হয়। এই নিম্নক্ষয় বেশি পরিমাণে হওয়ার জন্য নদীর কি হয়, যে ইংরেজি আই অক্ষরের মতন দেখতে হয়, ইংরেজি আই আকৃতির মতো দেখতে হয়। তাই একে আই আকৃতির উপত্যকা বলা হয়। ঠিক আছে। নদীর পার্বত্য প্রবাহে জলের স্রোতের ফলে বা জলের ক্ষয়ের ফলে নদীর নিম্নক্ষয় বেশি হয়। ইংরেজি দেখতে আই অক্ষরদের মতো হয় বলে একে আই আকৃতির উপত্যকা বলে। দ্বিতীয় ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকা। তোমরা দেখবে ভূগোল বিষয়ে একটি আরেকটির সাথে রিলেটেড সম্পূর্ণ। একটি না ঘটলে কিন্তু আরেকটি ঘটবে না। তাই জন্য তোমরা দেখতে থাকো যে যখন আমি একটা জিনিস বলবো তার পরের যে জিনিস যেটা বলবো তার সাথে কিন্তু অবশ্যই মিল আছে। অর্থাৎ একটি ঘটনা ঘটলে পরবর্তী ঘটনাটি ঘটবেই। ভি আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকাটা কাকে বলবো? ভি আকৃতির উপত্যকা। নদীর পার্বত্য প্রবাহে নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়। এই নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হওয়ার কারণে নদীর ইংরেজি ভি অক্ষরের আকারে হয়ে থাকে। নদীর ভি চলার পথ ভি অক্ষরের আকারেরও হয়ে থাকে। এটাকে আমরা কি বলি? ভি আকৃতির উপত্যকা। ফিগারে কি লিখবো? ভি আকৃতির উপত্যকা। বোঝা গেল? নদীর পার্বত্য প্রবাহে জলের তোড়ের ফলে, স্রোতের ফলে নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি করে। তাই জন্য একে দেখতে ইংরেজি ভি অক্ষরের মতন দেখায়। তাই একে আমরা কি বলি? ভি আকৃতির উপত্যকা। আবার এই ভি আকৃতির উপত্যকাকে আমরা গিরিখাতও বলে থাকি, আর আই আকৃতির উপত্যকাকে ক্যানিয়নও বলে থাকি। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি গিরিখাত ও ক্যানিয়ন এই দুটি আলাদাভাবে তোমাদের বলবো। কি হয়, বৃষ্টির পরিমাণ হওয়ার জন্য নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে। এই নিম্নক্ষয় বেশি করার জন্য কি হয়, যে এটি অত্যন্ত গভীর হয়। এটাকে আমরা কি বলি? গিরিখাত বলি। এই গিরিখাত বলি। উদাহরণ কি? উদাহরণ নেপালের
নেপাল হিমালয়ের কালী গণ্ডকী বা আন্ধা গিরিখাতটি পৃথিবীর গভীরতম গিরিখাত। ঠিক আছে, কারণ গিরিখাতটা শুধুমাত্র কি হয়, আর্দ্র অঞ্চলে হয়। আর্দ্র অঞ্চলটা কি? আর্দ্র অঞ্চল হচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি, সেটাখানে এই গিরিখাতটা হয়ে থাকে। নদীর গিরিখাতের এই ভূমিরূপটা হয়ে থাকে। সাধারণত পার্বত্য অঞ্চলে কিন্তু এটা ঘটে থাকে, অর্থাৎ পার্বত্য প্রবাহে নদীর উচ্চ গতিতে থাকার জন্য এই গিরিখাত হয়। তারপরে হচ্ছে কি ক্যানিয়ন। গিরিখাতের পরে কি আছে? ক্যানিয়ন। নাম্বার 4, ক্যানিয়ন। ক্যানিয়নটা কি? ক্যানিয়ন হচ্ছে এটা শুষ্ক অঞ্চলে অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চলে হয়ে থাকে। চুনাপাথর যুক্ত অঞ্চলে হয়ে থাকে, অর্থাৎ এই যে গিরিখাত, গত বা যে ছবিটি দেখেছিলে যে গিরিখাত, এই গিরিখাত যে আই আকৃতির এই উপত্যকাটা আরো কি হয়, তীক্ষ্ণ হয়ে অতি গভীর হয়ে থাকে। এটাকে আমরা কি বলি? ক্যানিয়ন বলি। এই ক্যানিয়নটার উদাহরণটা কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর পৃথিবীর বৃহত্তম গভীরতম। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম যে ক্যানিয়ন, গিরিখাত, ক্যানিয়ন একই রিলেটেড। একটি শুষ্ক অঞ্চলে হয়ে থাকে, আর গিরিখাতটি আর্দ্র অঞ্চল অর্থাৎ যেখানে বৃষ্টি কম, সেই অঞ্চলে কিন্তু ক্যানিয়নটি সংঘটিত হয়ে থাকে। এই জলপ্রপাত নিয়ে আলাদা ভিডিও তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও লিংক, সেখান থেকে দেখে নেবে। জলপ্রপাত নাম্বার 5 জলপ্রপাত, নাম্বার 6 প্লান্স পুল অর্থাৎ প্রপাত কূপ। এই দুটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তারপরে হচ্ছে খরস্রোতটা কি? নদী তার চলার পথে কঠিন শিলা দেখতে থাকো। নদী চলার পথে কোমল শিলা এটি, কঠিন শিলা এটি। নদী তার চলার পথে পার্বত্য প্রবাহে কঠিন শিলা ও কোমল শিলা অবস্থান করে। কঠিন শিলা ও কোমল শিলা অবস্থান করার জন্য কোমল শিলাগুলো ক্ষয়ে গিয়ে ধাপের সৃষ্টি করে। এই ধাপ বরাবর স্রোত প্রবল বেগে প্রবাহিত হয়। একে আমরা খরস্রোত বলি। মিশরের আসওয়ান থেকে আটবাড়া পর্যন্ত নীল হ্রদের অববাহিকায় খরস্রোত দেখা যায় এবং বিভিন্ন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে অবস্থিত যে নদী, সেই নদীর গতিপথে কিন্তু এইরকম খরস্রোত দেখা যায়। আর আফ্রিকার জাইরে নদীর অববাহিকায় লিভিংস্টোন যে জলপ্রপাত আছে, সেই জলপ্রপাতের 32টি খরস্রোত দেখা যায়। খরস্রোতের পরে কাসকেড। দেখো, খরস্রোত সংগঠিত হওয়ার পরে কিন্তু কাসকেড সংগঠিত হচ্ছে। কাসকেডটা কি? অর্থাৎ নদী এই যে প্রবাহিত হওয়ার সময় এই ধাপে ধাপে জলপ্রপাত লাফিয়ে
চলছে, এটাকে আমরা কি বলি? কাসকেড বলি। এটাকে আমরা কি বলি? কাসকেড বলি। বোঝা গেল? যে নদী তার চলার পথে কঠিন ও কোমল শিলায় অবস্থান করার জন্য ধাপের সৃষ্টি করে। এই ছোট ছোট ধাপ বরাবর নদী লাফিয়ে লাফিয়ে জলপ্রপাতের আকারে পতিত হয়। একে আমরা কি বলি? কাসকেড বলি। উদাহরণ, উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন এর উদাহরণ। কাসকেড হয়ে গেল। কাসকেডের পরে শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা। শৈলশিরা কি? শৃঙ্খলিত শৈলশিরাটা কি? নদী তার চলার পথে বাধা স্বরূপ যেসব মালভূমি পড়ে থাকে, দূর থেকে দেখলে মনে হয় নদী একে অপরের সাথে কি হয়? বাধা ভেদ করে বা একে অপরের উপরে উঠে গিয়ে শৃঙ্খলিত অবস্থায় দেখা যায়। তখন তাকে আমরা কি বলি? শৃঙ্খলিত শৈলশিরা বলি। ফিগারে কি হচ্ছে? শৃঙ্খলিত শৈলশিরা বলি। অর্থাৎ নদী তার চলার পথে যে পাহাড় বা মালভূমি অতিক্রম করে আসে, তখন দেখলে কি হয়? দূর থেকে দেখলে মনে হয় একটি পাহাড় বা একটি ভূখণ্ড আরেকটি ভূখণ্ডের উপরে অবস্থান করছে। তখন দূর থেকে দেখলে মনে হয় যে একটি অপরের উপর অবস্থান করছে। এটাকে আমরা কি বলি? শৃঙ্খলিত শৈলশিরা বলি। বোঝা গেল? শৃঙ্খলিত শৈলশিরা বলি। যেমন হিমালয়ের উদাহরণ কি? হিমালয়ের তিস্তা, তোর্ষা ইত্যাদি নদীর গতিপথ। বোঝা গেল? লাস্ট, মন্থকূপ অর্থাৎ পট হোল। মন্থকূপটা কি? মন্থকূপ অর্থাৎ নদী পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হওয়ার সময় বড় বড় নুড়ি বা ভূখণ্ড জলের স্রোতে তোড়ে নদী গর্ভে কি হয়? গর্তের সৃষ্টি হয়। এই নদী গর্ভে এরকম গর্তের সৃষ্টি হয়। জলের তোড়ে ওই বোল্ডারের সঙ্গে নদী গর্ভের ঘর্ষণের ফলে গর্ত তৈরি হয়। এই গর্তকে আমরা কি বলি? পট হোল বলি। পট হোল বা মন্থকূপ বলি। খড়কাই নদীতে, নদীর তলদেশে মন্থকূপ দেখা যায়। আর কি দেখা যায়? ঘাটশিলার কাছে এই মন্থকূপ সুবর্ণরেখার নদীর তলদেশে দেখা যায়। বোঝা গেল? তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক